মঞ্চে প্রতিদিন এই মঞ্চে আপনারা জানেন আমরা রাজনীতি, অর্থনীতি, জনজীবনের নানা রকম বিষয় নিয়ে কথা বলি গণমাধ্যমে আলোচিত বিষয়গুলো নিয়ে। রাজনীতিতে অনেকদিন ধরেই আপনারা জানেন নানা ধরনের ইস্যু উত্তাপ ছড়াচ্ছে এবং গত কয়েকদিন এর সঙ্গে আবার বিশেষভাবে যুক্ত হয়েছে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘর্ষ, জাহাঙ্গীরনগরে ভর্তি ফর্মে মূল্যবৃদ্ধি নিয়ে আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে সংকট। এছাড়া আরো অনেকগুলো আছে, বলে শেষ করার নয়। এদিকে আবার মূল আমাদের দেশীয় মঞ্চে হলমার্ক কেলেঙ্কারি, তার আগে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকের অর্থ প্রত্যাহার, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, গ্রামীণ ব্যাংক, মানবাধিকার, শ্রমিক অধিকার, এসব নিয়ে আন্তর্জাতিক মহল এবং গণমাধ্যমেও নানা আলোচনা আছে। তবে সব ছাড়িয়ে রাজনীতি ঘুরপাক খাচ্ছে। আপনারা জানেন যে নির্বাচনকালীন সরকার পদ্ধতি কি হবে তা নিয়েও একটা আলোচনা আছে। আজকে ৭১ মঞ্চে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আপনারা বুঝবেন যে আমরা হয়তো ছাত্র রাজনীতি, তার সঙ্গে ক্যাম্পাস রাজনীতি, তার সঙ্গে জাতীয় রাজনীতির যেই টানাপোড়েন সেটা নিয়ে হয়তো কিছুটা আলোচনা হবে, কিন্তু অন্যান্য যে সমস্ত বিষয় বললাম আমার ধারণা সব বিষয়ে একটু করে নজর দিতে হবে, কারণ আপনারা প্রশ্ন করবেন। আপনারাই মূল চালিকা শক্তি আমাদের অনুষ্ঠানের। অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন মাহমুদুর রহমান মান্না, আহ্বায়ক নাগরিক ঐক্য, সাবেক ভিপি ডাকসু। আছেন আন্দালিব রহমান পার্থ, সভাপতি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, এবং আছেন মোহাম্মদ এ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ৭১ টেলিভিশনে এবং ৭১ মঞ্চে। আর আরো একবার মনে করিয়ে দিই, মাহমুদুর রহমান মান্না, আপনাকে পরিচয় করে দিলাম ডাকসুর সাবেক ভিপি হিসেবে, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যাচ্ছে যে ছাত্র সংসদগুলোতে নির্বাচনই হচ্ছে না। এই নির্বাচনের প্রসঙ্গে এই কারণেই আসছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা রকম কারণে, ভিন্ন ভিন্ন কারণে অস্থিরতা দেখা যাচ্ছে। একটা হচ্ছে দখল, আধিপত্য প্রতিষ্ঠা, এগুলো একটা ট্র্যাডিশনাল আছে। তার পাশাপাশি প্রশাসনিক অনিয়ম বা অব্যবস্থাপনা, সেগুলো নিয়ে অনেক সময় আন্দোলন হয়, এবং শিক্ষা সংক্রান্ত যেগুলো আরো বড় ধরনের ইস্যু, যেমন বেতন ফি বৃদ্ধি, সেটা নিয়েও হয়। সেই ক্ষেত্রে মনে করা হয় যে ছাত্র সংসদ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেরকম তৎপরতার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টা, যে আমরা যে জায়গায় বর্তমানে আছি? আপনি কি আগামী ১.৫ বছর পরে আমাদের জাতীয় নির্বাচন হওয়ার কথা, তার আগে ছাত্র রাজনীতিতে কোনো ধরনের নতুন প্রাণ সঞ্চারের কোনো রকমের সম্ভাবনা দেখছেন? না। খুবই সংক্ষিপ্ত উত্তর। কিন্তু তার ফলে আমাদের যে আজকেও আমাদের সংবাদে যা ছিল, গতকাল থেকে যেটা আসছে, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দখল, এবং দখলের আবার একটা কারণও দেখানো হচ্ছে, যে একটা বলা হচ্ছে যে ছাত্রলীগ এবং ছাত্র দলের সংঘর্ষ, আবার ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে ছাত্র দল নয়, শিবিরকে ঠেকানোর জন্য এই মানে যেই কর্মকাণ্ডের মধ্যে তারা গেলেন, আমরা দেখলাম খবরে, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় তাই হচ্ছে। তাহলে কি এই অস্থিরতাকে আপনি মনে করছেন যে নির্বাচন পূর্ববর্তী সময় আরো বাড়তেই থাকবে, যে বিভিন্ন জায়গায় ঘাঁটি তৈরি করা বা ঘাঁটি অবস্থান বজায় রাখা? এরকম কোন একটা কথা বলবার আগে আমাদেরকে বুঝতে হবে এই ঘটনাটা ঘটলো কেন হঠাৎ করে। যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে যে সংঘর্ষটা ঘটলো, এটা একেবারেই একপাক্ষিক। এখানে ছাত্রদল দেখা করতে চেয়েছে তাদের নতুন কমিটি ভিসির সঙ্গে, ছাত্রলীগ বাধা দিয়েছে, এবং তারপরে খুবই হাস্যকর ঠেকে যে তারা বলতে চাইছেন যে এটা শিবির করছে। ছবি তো এসছে, ফুটে যাচ্ছে সবকিছু দেখে দেখে, এটা কোনটা কোনটা শিবির করে, কবে থেকে শিবির করতো, কোন জায়গায় পরে বলে দিলেই তো হয়। এদেরকে তো চেনে সবাই, ইউনিভার্সিটিতে চেনে, ছাত্র রাজনীতি যারা করে তারা চেনে। আমি খুব নিশ্চিত বলতে পারি, এরকম কথা আমি আগেও বলেছিলাম, যখন প্রথম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন যে ছাত্রলীগের মধ্যে শিবিরের অনুপ্রবেশ ঘটেছে, ছাত্রলীগের মধ্যে বলেছে, মানে এই কথাও যদি বলেন, ধরেন আমি ছাত্রলীগের নেতা বা আমি আওয়ামী লীগের নেতা, শিবিরের অনুপ্রবেশ ঘটছে আমি যদি বুঝি, তাহলে আমি ঠেকাবো। কারা কারা আছে তাদেরকে চিহ্নিত করে বের করে দেবো, এবং সবাইকে সতর্ক করে দেবো এরকম যেন না হয় ভবিষ্যতে। দরকার লাগলে শিবিরের অনুপ্রবেশকারীদের আমি পানিশমেন্ট দেবো। একটাও করিনি, ইভেন একটা নাম বলতে পারিনি যে এই ছেলেটি শিবির করতো এত সাল থেকে এত সালে এইভাবে ছাত্রলীগের মধ্যে ঢুকেছে এবং এই অন্তর্ঘাতমূলক কাজ করেছে, কিছু কিন্তু বলতে পারি নাই। এখন কিছু বলতে পারিনি, কিন্তু ঘটনা ঘটে গেল, মারপিট হলো, এবং সবাই দেখলো ঢাকা রাজশাহী দুই জায়গাতে, মানে পরপর যে ঘটলো, কোনো রকমই এক ধরনের উস্কানি নেই, কিচ্ছু নেই। কেন হলো বলেন? আমার কাছে মনে হয় যে দিস ইজ এ মেসেজ। সরকারি দল বিরোধী দলকে একটা মেসেজ দিয়ে দিয়েছে যে এই ট্রিটমেন্টটাই হবে তোমাদের জন্য, শিক্ষাঙ্গনে হোক, বাইরে হোক, যে কোনো জায়গাতে হোক। এবং এই কারণে আমি মনে করছি যে আগামী ১.৫ বছরের রাজনীতির খুব পরিবর্তন
এইভাবে হবে না। এখন ধরেন বাইরের অন্য কোনো ফ্যাক্টর হলো যেটা এটার সাথে রিলেটেড না, আরো অন্য কোনো যারা যারা এখানকার স্টেক হোল্ডার আছে, প্লেয়ার আছে, তারা করলো, সেরকম বাইরের ফ্যাক্টর শুনলেই তো আমাদের মনে নানা রকমের প্রশ্ন। বাইরের বলতে আমি এখানে প্রধানত আন্তর্জাতিক বোঝাতে চাইছি। সেটা তো আমেরিকান অ্যাম্বাসেডর খুবই অ্যাক্টিভ আছেন, তাই তো দেখছি। যদিও আমেরিকা মানে ওরা কখনোই একটা অপশনে খেলে না, কয়টা অপশনে খেলে তো তারাই ভালো জানে। আমি ওই জন্য এটা নির্দিষ্ট করে কিছু বলছি না, আমি বলছি যে দেশের মধ্যে পলিটিক্সের যে ফ্যাক্টরগুলো কাজ করছে তাতে আমি পজিটিভ কোনো ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখছি না। মাহমুদুর রহমান মান্না যেরকম মনে করছেন যে মানে শক্তের ভক্ত নরমের জম, এই ধরনের কোনো একটা মেসেজ সরকারি পক্ষ দিতে চাচ্ছে কিনা ছাত্র লীগের কর্মকাণ্ডের মাধ্যমে, আপনি শিক্ষাঙ্গনের সাথে সরাসরি জড়িত, আপনি কি মনে করছেন যে তারা কি এই ধরনের কোনো? মান্না ভাই যেটা বললো, মান্না ভাই এক ধরনের স্পেকুলেশন থেকে মান্না ভাই এটা বলছে, উনি এটা বিশ্লেষণও বলতে পারেন, এটা ওনার অভিজ্ঞতা থেকে উনি বিশ্লেষণ করছেন, সেটাই বলছি আমি। স্পেকুলেশন, বিশ্লেষণ যাই বলেন, বিষয়টি এরকম হতেও পারে, আমি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ আমার কাছে এমন কোনো তথ্যপত্র নেই যা দ্বারা আমি এটার কাউন্টার আর্গুমেন্ট দিতে পারবো। এটাকে আরেকটু ঘেটে দেখার বিষয়। কিন্তু আমি যেটা বলবো যে এই যে ঘটনাটি ঘটলো, এটাকে আসলে শিক্ষক হিসেবে আমার ব্যক্তিগতভাবে এটাকে ধিক্কার জানানোর ভাষা আমার নাই, এবং আমি শিক্ষাঙ্গনকে এরকম জিনিস আমি ইমাজিন করতে পারি না। বাংলাদেশে, দেশের বাইরে, মানে দেশের বাইরে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এই বিষয়গুলি কিন্তু ঘটে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা বলবো যে এই যে প্রবলেমগুলি হচ্ছে, আমরা সাধারণত এই প্রবলেমের মুখে ফোকাস করি, করে সমাধানের চেষ্টা করি, এটা পেছনের দিকে কিন্তু এটা পেছনের দিকে রুটে কিন্তু আমরা যাই না। কোন জায়গা থেকে এটা হচ্ছে, এই দখলদারিত্বের কালচারটা কিভাবে তৈরি হলো, এমন একটা জায়গায় এসে জেকে বসলো যে আমরা এটা থেকে বের হতেই পারছি না, কেন পারছি না। তো আমি রাদার মনে করি যে আরো রুটে যে আমাদের এটা দেখার দরকার আছে। দখলদারিত্বের কালচার দেখেন, প্রগ্রেসিভ ফোর্স যেগুলো আছে, যার মধ্যে অনেকাংশে এই যে স্খলনগুলি ঘটেছে, এই ধরনের কাণ্ড কারখানা ঘটাচ্ছে বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি। স্পেশালি আমি আবার বলবো ৭৫ 15 আগস্টের পরে তাদের নিজেদের আত্মরক্ষার জন্য বিভিন্নভাবে তাদের ডিফেন্স মেকানিজম। এই ধরনের কথা বললে তো অনেকেরই যেটা মনে হয় বা বলেন যে সেই তো আবার ইতিহাস ভূগোল টানা হচ্ছে এবং রুট খুঁজতে গিয়ে বর্তমানের সংকটটাকে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনি বর্তমানের সংকটের সমাধানের জন্য আপনি এটা পিছন দিকে যদি রুট কজ না খোঁজেন, সমস্যার মুখে তাকিয়ে যদি থাকেন, আপনি সুপারফিশিয়ালি দেখছেন জিনিসটা। আমি যেতেই চাচ্ছি ওখানে, আই ওয়ান্ট টু গো ব্যাক টু ইটস রুট to find out where the real problem lies. আমি যদি if I cannot find it out, ওইখানে যদি আমি অ্যাটাক না করি, be fixed. আপনি যে দখলদারিত্বের রাজনীতির কথা বলছেন, এটা আমি বলতে চাই, আজকেও কি দখল করে নাই রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, কুষ্টিয়া ইউনিভার্সিটি, শিবির? এই দখলদারিত্বের রাজনীতি তো এই সামরিক শাসনের ডিম পাড়া যে দলগুলি, তারাই তো সেই দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে, এবং তার এগেইনস্টে যে ধরনের একটা ট্যাগ অফ ওয়ারের মধ্যে দিয়ে যে কালচার ডেভেলপ করেছে, তারপরে আমরা দেখেছি the so-called democratic process. সেই ওয়ারে যারা সামরিক বাহিনীর ডিম থেকে আসেনি, তারাও সেই একই exactly that's what I'm saying, যে যার কারণে ইভেন্চুয়ালি যে 20 ইয়ার্স ধরে বা একটু বেশি সময় ধরে এই যে so-called democratic প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসার পরও কিন্তু আমরা বের হতে পারছি না। এটা তো ভেরি ক্লিয়ার যে আজকে ছাত্রদল উপস্থিতি নাই ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে। কিছুদিন আগে ছাত্র লীগের উপস্থিতি ছিল না, যে কোনো মূল্যে তাদের ঢুকতে দেওয়া হবে না। আপনি কথা বলতে বলতে আমাদের সঙ্গে গণসংহতির আহ্বায়ক জোনায়েদ সাকি যোগ দিয়েছেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনি কিছুটা মিস করেছেন আলোচনার, কিন্তু ঢুকে যাবেন, এবং আমরা আশা করি যে আপনারা পারস্পরিক বক্তব্যের সময় তখন বলার কিছু থাকলে একসঙ্গে যোগ দিবেন। আমি অবশ্যই আন্দালিব রহমান পার্থর কাছে জানতে চাচ্ছি যে যেই ধারাবাহিকতার কথা মোহাম্মদ এ আরাফাত বললেন, আমরা কি সেই আবর্তেই থাকবো? একজন তরুণ রাজনীতিক হিসেবে আপনার কথাবার্তার কথা অনেক জায়গায় কোট করা হয় যে এই ধরনের অল্প বয়স, মানে অপেক্ষাকৃত অল্প বয়সী রাজনীতিবিদরাই আমাদের রাজনীতির চিত্রটাকে পাল্টাবেন। আমাদের ছাত্রদের আমরা যা দেখছি, ছাত্র রাজনীতির যা চিত্র, তা থেকে আমরা আশাবাদী হওয়ার কোনো কারণ পাই? আপনাকে ধন্যবাদ। আশাবাদী হওয়ার কারণ তো আমরা পাই না। আরাফাত ভাই যেভাবে রুটের কাছে গেলেন, আমিও রুটেই যাব, বা একটু ডিফারেন্ট পার্সপেক্টিভে যাব, ভিন্ন একটু আঙ্গিকে যাব। আমি বলবো কি, দেখুন, একসময় ছাত্র রাজনীতি করত পিপল লাইক নুরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ শাহ, আরো অনেকে, আমি শেখ ফজলুল হক মনি, আরো অনেকে, যাদের লেখাপড়া আদর্শ রাইট হোক রং হোক, কেউ সোশ্যালিজম বিশ্বাস করতো, কেউ লেখাপড়া ছিল, অনেক কিছু ছিল। 91 সালের পর থেকে আমি বলবো দুই দলই, রাজনীতি দুই দলই, ছাত্র রাজনীতি যারা করলেন বা যেভাবে করলেন, উইথ ডিউ রেসপেক্ট, কিছু কিছু তো আছেন, বাট ম্যাক্সিমাম কিন্তু হলো যেটাকে আমরা লোকালি বলি মিটিং এ আদম সাপ্লাই,
হ্যাঁ, লোকজন সাপ্লাই আপনি এটা মনে করছেন 91 সালে যখন গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠা হলো সেই সময় থেকে এই জিনিস আমার মনে পড়ে ততখানি থেকেই আমরা ছাত্রলীগ বা ছাত্র দলের কথা শুনলে ক্যাডার মনে করতাম যে এরা খুব ভয়ঙ্কর মানুষ হবে, এনাদের পিছে অনেক মানুষ থাকবে, ঢাকা ইউনিভার্সিটি এনারা কন্ট্রোল করে, আমরা ঢাকা ইউনিভার্সিটি কোনোদিন পড়বো না বিকজ সেখানে মারামারি বেশি হয়। মানে দ্যাট ইজ দ্য ওয়ে আই ওয়াজ ব্রট আপ, যে আমরা যেভাবে শুনতাম। এবং পরেও আমরা, আপনি বলছেন তার আগে সামরিক শাসনের সময় এই কেন হলো, আমি বলছি কেন হলো আমরা সেটাতে যাব না, বা কি কারণে হলো সেটাতে যাব না, বিকজ আপনি খারাপ করলেন বলে আমি ভালো করব না সেটা তো কোনো কথা না। এভাবেই এটার ওয়ান অফ দ্য আরেকটা বড় রিজন হলো ভালো ছেলেরা আজকে যে পরিবেশ, সেটা কিন্তু আমি খারাপদের দায়ী করার চেয়ে ভালোদের বেশি দায়ী করি, বিকজ তারা জায়গাটা ছেড়ে দিয়েছে, এই জন্যই এই জিনিসটা ফিল আপ হয়েছে। যখন আপনি দেখবেন 91 পর থেকে ভালো ভালো ছেলেপেলেরা কিন্তু, আপনি ডাটা কালেক্ট করে দেখবেন, বিদেশে চলে গেল সবাই। হ্যাঁ, কেন জানে? আমেরিকাতে পার দেওয়ার জন্য, লন্ডনে পার দেওয়ার জন্য। ভালো বলতে আপনি বোঝাচ্ছেন যে যারা অর্থনৈতিকভাবে ভালো অবস্থান থেকে সেই অর্থে ভালো। 91 থেকে তো সারা পৃথিবীতে একটু ক্যাপিটালিস্ট সোসাইটির উত্থান হওয়া আরম্ভ করলো, এটা তো অস্বীকার করার কিছু নাই। যে ছাত্রটা আগে আদর্শ অনুপ্রাণিত হতো, দেশের জন্য কিছু করবে, সে হঠাৎ প্রশ্ন করে বসলো দেশ আমাকে কে দিবে। সেটাও একটা রুট কজ হতে পারে। সেটা এতে ভালো ভালো ছেলেরা বিদেশে চলে গেল। কাউকে রাজনীতির কথা যদি বলি কাম এন্ড জয়েন পলিটিক্স, তারপরে প্রশ্নই ওঠে না পলিটিক্স নোংরা, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড তারা ইমাজিন করে না যে এই পলিটিক্সটা ঠিক করবে কারা, বাইরে থেকে কেউ এসে তো ঠিক করে যাবে না পলিটিক্স। তো অনেকে আছে নট নেসেসারি পলিটিক্সই করতে হবে, আজকে অনেকে আছে তাদের জায়গা থেকে পলিটিক্সের ব্যাপারে কনসার্ন হয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারে তারা, বাট সেটা না করে ভালো ছেলেরা যাদেরকে দিয়ে দেশ অনেক কিছু পেত, তারা যদি ছোট্ট করে একটা জিনিস বলতে চাই, লোভ সামলাতে পারছি না, যে আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে জিনিস বলা হয় যে পরিবেশ নষ্ট হয় খারাপ মানুষদের অ্যাকশনের জন্য না, ভালো মানুষদের ইনঅ্যাকশনের জন্য। এক্স্যাক্টলি। তবে সেই ক্ষেত্রে পলিটিক্সকে যদি লাভবান করা যেত, তাহলে ক্যাপিটালিজমের তোড়ের যুগে হয়তো আরো বেশি ভালো মানুষ আসতো, এবং সেই পলিটিক্স লাভজনক করতে গেলে আবার দুর্নীতির প্রসঙ্গ এসে যায়। আপনি নিশ্চয়ই আন্দালিব পার্থ যে কথাটা বলছিলেন যে সারা পৃথিবীতে বিশ্ব রাজনীতিতেই একটা পরিবর্তন যেটা এসেছিল, এবং ক্যাপিটালিজমের উত্থান, এবং তার কাছে মোটামুটি সমস্ত দেশের অর্থনীতি রাজনীতির একটা আত্মসমর্পণও বলা যেতে পারে, সেটার প্রভাব আমাদের রাজনীতিতে পড়েছে বলে মনে করা যেতে পারে, একটা কারণ হতে পারে। আপনি যে আদর্শের রাজনীতির কথার ক্ষেত্রে অনেক সময় বামপন্থী রাজনীতি যারা করেছেন সেই সময় 60-এর দশকে 70-এর দশকে তাদের উদাহরণ টানা হয়, কিন্তু আমরা এখন বর্তমান রাজনীতির কনটেক্সটে দেখি যে অনেক সময় এটাকে সমালোচনাও করা হয় যে ওনারা কোনো মানে জনবল নেই, কিছু নেই, একটি আওয়ামী লীগের মতো জনপ্রিয় দলের সরকারে মন্ত্রী হয়ে চেপে বসেছেন এবং তাদের আরো ক্ষতি করছেন। আপনি কিভাবে দেখছেন সেই জিনিসটাকে? আচ্ছা, আমি জানি না কতক্ষণ সময় পাবো, এমনিতেই দেরি করে অল্প সময় পাবো, বারে বারে কথা বলবো। আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে আসলে প্রথমে ক্যাম্পাসের দখলদারিত্বের প্রসঙ্গে নিয়ে একটু কথা বলি। ক্যাম্পাসের দখলদারিত্ব আসলে 60-এর দশকেও ছিল। তখন দখলদারিত্ব করতে এনএসএফ, যারা সরকারি পৃষ্ঠপোষকতায় মুসলিম লীগের পান্ডা বাহিনী, তাদের ছাত্র সংগঠন, আর তার বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, যারা এই দেশের স্বাধীনতা সংগ্রামে যারা ছিল, তারা কিন্তু প্রতিরোধের শক্তি হিসেবে ছিল, এবং প্রতিরোধের শক্তির ভারসাম্যের দিক থেকে তারা বেশি থাকার কারণে এনএসএফ কিন্তু শেষ পর্যন্ত তাদের দখলদারিত্ব কায়েম করতে পারে। 69-এর অভ্যুত্থান ঘটলো এনএসএফ এর দখলদারিত্বের অবসান ঘটিয়ে। 71-এর পরে আমরা কিন্তু দেখলাম যে ওই পুরনো মুসলিম লীগের দখলদারি গ্রুপ আর নেই, যারা নতুন রাষ্ট্র ক্ষমতায় আসলেন তাদের দলেরই কর্তৃত্ব। আমি মোহাম্মদ আরাফাত ভাইয়ের সাথে একমত যে রুট কজটা খোঁজা দরকার, এটা অত্যন্ত জরুরি, কারণ এটা ছাড়া আসলে আমরা এগোতে পারবো না। এখন এটা ঠিক যে সামরিক শাসনের মধ্য দিয়ে আমাদের দেশে গণতন্ত্রের ধারা নানানভাবে ব্যাহত হয়েছে, কিন্তু আবার এটাও ঠিক যে স্বাধীন বাংলাদেশে 1973 সালে প্রথম ডাকসু ইলেকশন কিন্তু ভোট ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। আমার ধারণা মান্না ভাই এটা মানে বলবেন, তারা এটা প্রত্যক্ষ সাক্ষী। তো তাহলে এই যে এটা সূত্রপাত কিন্তু দখলদারিত্ব ওই সময়ও হয়েছে। এখন এইগুলোকে আমরা বাদ দিয়ে আবার কিন্তু পুরো আলোচনাটাতে খুব অগ্রসর হতে পারবে। আমার মনে হয় যে রাষ্ট্র ক্ষমতাটা যখন লুটপাটের কিংবা ধরেন সম্পদ আহরণের একটা হাতিয়ার হয়ে যায়, তখন কিন্তু এই রাষ্ট্র ক্ষমতায় যারাই যায় তারা সব জায়গায় দখল করতে যায়। মানে একেবারে ধরেন রিক্সা স্ট্যান্ড থেকে শুরু করে আমরা যে পাওয়ার পার্টি, এমন কোন জায়গা নেই পদ পর্যন্ত সেখানে আপনি ছাত্র সংগঠনকে বাদ দিবেন কেন, তারাও দখল করছে। আমি যে পয়েন্টটা যুক্ত করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ছাত্র সংগঠনগুলো দখল করছে, এখন প্রতিরোধের শক্তিটা দুর্বল।
এবং এই প্রতিরোধের শক্তিটাকে দুর্বল করার জন্য, ডিপলিটিসাইজ করার জন্য, তাদেরকে অ্যাপলিটিক্যাল করে তোলার জন্য নানানভাবে নানান আয়োজন আছে। এটা যেমন সন্ত্রাসী ছাত্র সংগঠন একটা বড় কারণ, কারণ ছাত্ররা তখন এই রাজনীতির প্রতি একটা নেতিবাচক ধারণা তৈরি। আর ধারণ এই যে সিভিল সোসাইটির অনেক সদস্যরাই ছাত্র রাজনীতির বিরুদ্ধে আনক্রিটিক্যালি যেভাবে প্রোপাগান্ডা করেছেন, ফ্রম প্রেসিডেন্ট টু মানে বিভিন্ন রকম লেয়ার মানুষরা, তাতে ছাত্র রাজনীতি সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি হয়েছে। অথচ এই ছাত্র রাজনীতিরই মানে গুরুত্বপূর্ণ অংশগ্রহণের ভিত্তিতে আমাদের সব ঐতিহাসিক অর্জন। তাহলে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল দিকও আছে, এখনো সেই দিকের ধারাবাহিকতা আছে। আপাতত শক্তির ভারসাম্যহীনতা ঘটেছে। এখন প্রতিরোধের শক্তি যদি বৃদ্ধি পায়, সেটাই একমাত্র আশাবাদের দিক। এখন রাষ্ট্র ক্ষমতা যেভাবে ধরেন লুটপাটের জায়গা, প্রতিরোধের শক্তি বৃদ্ধি অনেক কঠিন শব্দবন্ধ। বাস্তবটা কি মাটিতে কি হবে? যেখানে ছাত্রলীগ আছে, ছাত্রদল আছে, শিবিরের সেই জুজুর ভয় হোক বা সত্যিকারের শিবিরের আশঙ্কা, আপনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদাহরণ দিয়ে বললেন যে সেসব জায়গায় আছে। জাতীয় রাজনীতিতে শিবির থাকবে, বিএনপি আগামী নির্বাচনে দখল করে আছে। হ্যাঁ, না, আগামী নির্বাচনে বিএনপি যদি যায়, শিবিরের তাদের সঙ্গে থাকবে কি থাকবে না, কি জামাতের সঙ্গে থাকবে না, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেক্ষেত্রে না, এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেমন ভাবে আমাদের নিজেদের দেশটা চালাতে চাইবো, মানে জনগণ যে এরকম শাসকরা নির্বাচন করবেন সেরকমই তো শাসক থাকবে। এখন ধরুন যে আমরা যদি বিশ্ববিদ্যালয়ে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সবগুলো হলের প্রভোস্ট, এগুলো সবই তো নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে হওয়ার কথা। কিন্তু আমরা দেখছি এমন একটা মেকানিজম তৈরি হয়েছে, দলীয় বিবেচনাই সব হয় এবং দলকে রক্ষা করার প্রধান কাজ হয়ে দাঁড়িয়ে। ফলে বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম কোনো গণতান্ত্রিক চর্চা, জনগণ যেরকম শাসক চায় সেরকমই হবে বলে আপনি বলছেন বা হচ্ছে। আমি জানি না আপনি কিসের ভিত্তিতে সেই দাবি করছেন, কিন্তু সেই ক্ষেত্রে তো আমাদের মূল মেকানিজম হলো নির্বাচন। এবং এই যে দখল প্রক্রিয়া, তার তো একটি মূল কারণ নিশ্চয়ই হলো যে নির্বাচনের রাজনীতির জন্য তৈরি হওয়া। তো আপনি কি দেখছেন আমাদের সামনে যে 1.5 বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, এবং এই ক্ষেত্রে বর্তমানে প্রধান দুই দল, তাদের শরিক দল এবং অন্যান্য দলের যে অবস্থানে তারা আছেন, একটা মোটামুটি মুখোমুখি সাংঘর্ষিক অবস্থায়, সেখানে আপনি বললেন যে সরকারের পক্ষ থেকে একটা কঠিন মেসেজ দেওয়া হচ্ছে বিরোধী দলকে। আপনি কি দেখছেন যে বিরোধী দল বিএনপির কথা যদি বলি, তারা কি তাদের নরম না কি শক্ত আন্দোলন হবে, আমরা অপেক্ষা করছি তার জন্য, সেই ঘোষণার জন্য? আপনি কিভাবে দেখছেন যে আগামী কয়েকটা মাস? প্রথম আমি বলবো যে এই যে দখলদারিত্বের কথা বলছেন, ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি সাম্প্রতিককালে যেটা হলো, এটা দখলদারিত্বের বিষয় নয়। আমি আবার বলছি, এটা একটা মেসেজ দেবার বিষয়। মানে এমনিতে ধরেন এই যে রুট খোঁজার কথা সবাই বললেন, রুট তো খুঁজবেন আপনি 60-এর দশকে গিয়ে। 60-এর দশকের কথা এরা জানেও না, যারা যারা এই ঘটনা ঘটিয়েছে। আপনার এখন দেখার দরকার ছিল যে যারা যারা অপারেশন আছে, এই যে ছবিগুলো দেখা যাচ্ছে, এরা কারা কারা। এদেরকে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা আওয়ামী লীগের নেতারা ডেকে বলতেন কেন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। ঘটনা তারাই জানতেন যে কেন হয়েছে। এটার জন্য কিন্তু আপনার 5 বছর আগে যাবার কোনো দরকার নেই। 5 বছর আগে যাবার দরকার আছে যখন কমন একটা প্রপঞ্চ পাচ্ছেন যে এই ধরনের বিহেভিয়ার একদম বর্তমানে এখন যে পদক্ষেপগুলো নেওয়ার কথা সেটা আপনি দেখতে পাচ্ছেন না। না, আমি বলছি যে এখনকার ঘটনাটা এখনকার দিয়েই বিবেচনা করতে হবে, অন্তত এই 2 দিনের। এটার জন্য আপনার 60 দশকে যাবার কোনো প্রশ্ন নেই, তা দিয়ে পারবেন না। এখনকার ব্যাপারে যদি আপনি বুঝতে চান, তাহলে বিষয়টাকে আমি মেসেজ বলছি এই যে আওয়ামী লীগ বুঝিয়ে দিয়েছে যে বিএনপিকে হিসেব করে চলতে হবে। যেরকম মনে হয়েছিল, দর্শক প্রশ্ন করেছেন, আপনি শক্ত মেসেজের কথা বললেন, দর্শক প্রশ্ন করেছেন। আমরা একটু আপনার নাম বলে আপনার প্রশ্নটা যদি বলতেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলুন। আমি সিলেট থেকে বলছি, জলিল। আমার প্রশ্ন হলো, মানে অতিথিদের কাছে ওনাদের অনেক বক্তব্য, এখন মিডিয়া বেশি, আমরা বক্তব্য শুনতেছি, শুধু শুনতেই আছে। আমরা তো, আমার 45-47 ইয়ার ওল্ড, মনে করেন আমি অনেক দেখছি, যেমন আগামী বিগত দিনে গুলির আওয়াজে হলের ছাত্ররা ঘুমের থেকে উঠতো, মানে শত শত কলেজ বন্ধ ছিল, কয়েকটা বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল টার্ম টু টার্ম। কিন্তু এখন কিছু কিছু ঘটনা নিয়ে এমন ভাবে আপনাদের মিডিয়া এবং টক শো স্পেশালিস্টরা, মানে আমার মনে হয় যে এমন ভাবে এটাকে রং দেওয়া হচ্ছে, যেগুলো আমার মনে হয় আগের তুলনায় এখন কিছুই না। এটা আমি একবারে চ্যালেঞ্জ করে বলতে পারি। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আপনি 91 থেকে টানছিলেন যে উনি যেটা বলতে চাইছেন যে পরিস্থিতি আগে আরো ভয়াবহ ছিল আর কি। আপনি কি মনে করেন যে আমরা মিডিয়া কি তার জন্য? না, এটা তো কিছু জিনিস, মানে কথা বলার সাবজেক্ট খুঁজে পাচ্ছি না বলে আমরা এই বিষয় নিয়ে না, আমি বলি, তারপর আপনি বলেন। বিকজ আমি মনে করছি বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এই অর্থে যে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যখন লন্ডনে গিয়ে বললেন যে
ওই দিক থেকেও রিপ্রেজেন্টেটিভ থাকুক, আমাদের দিক থেকে থাকুক, একটা কমন কিছু করি এবং এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট করি। খেয়াল করে দেখেন বিএনপির পক্ষ থেকে কিন্তু এক ধরনের মেসেজ দেওয়া হয়েছিল যে নামে কি বা আসে যায় তত্ত্বাবধায়ক, এটা কি ইন্টারিম, এটা কোনো সমস্যা নয়। তারা মূলত প্রধানমন্ত্রী কি হবেন এটা শেখ হাসিনাকে মানবেন না। তার মানে একটা ডায়ালগ ওপেন করবার মতো পরিস্থিতি তো হয়েছে, অথবা ফর্মালি না হোক ভেতর ভেতর তো কথাবার্তা চালু হয়েছে। এটা কোথাও একটা জায়গায় দুরকমই হয়েছে, একদিক থেকে রিজেকশন, আরেক দিক থেকে আপনি যেটা বললেন যে আলোচনার একটা ক্ষেত্র, তার মানে একটা অবস্থা তৈরি হচ্ছিল। আমি মনে করছি এই ধরনের ঘটনা সেটা বন্ধ করে দেবার একটা সিগন্যাল। আচ্ছা, আর এটা নিয়ে নিশ্চয়ই বক্তব্য থাকবে, কিন্তু যে কথাটা হচ্ছিল এর আগে উনি যেটা বললেন, আমাদের দর্শক যেটা প্রশ্ন, যেটা যে মন্তব্য রাখলেন যে আমরা বেশি মাতামাতি করছি। আমি মান্না ভাইয়ের কথার সাথে একটু সুর মিলিয়ে বলি, আমি বলতে পারি না যে এটা কি সিগন্যাল বা এটা সিগন্যাল না, বা আজকে তো আসলে এই কথার মধ্যে এই ভদ্রলোক যিনি ফোন করলেন তার কথাও চলে আসে যে আজ এটা সত্যি কথা যে আজ থেকে 20 বছর আগে আমরা হরতালে দেখতাম 8-10 জন মারা যাচ্ছেন, আমরা দেখতাম কারফিউ ভেঙে মানুষ নেমে যাচ্ছেন, আমরা অনেক সন্ত্রাস দেখতাম বা অনেক আন্দোলন দেখতাম, অনেক কিছু আমরা দেখতে পেতাম। মিডিয়া এত স্ট্রং ছিল না, আমরাও অত ডেমোক্রেটিক ছিলাম না এখানে মাইন্ডসেটে, আমরাও তত ডেমোক্রেটিক ছিলাম না। সবাই স্বীকার করবে না, আমরা ধরেই নিতাম যে রাজনীতি করলে জেল খাটতেই হবে। কেন আমরা জেল খাটবো রাজনীতি করলে? আমরা তো আমি আপনাকে বুঝাচ্ছি, মান্না ভাইদের জেনারেশনের সাথে আমাদের বয়সের কতখানি হতে পারে, কিন্তু মাইন্ডসেটের গ্যাপ কিন্তু 100 বছরের উপরে। বিকজ আমরা কিন্তু এখন কাউকে ইমপ্রেস করতে হলে আমরা কিন্তু আজকে একটা ছেলেকে আপনি জিজ্ঞেস করবেন, 30 বছর আগে কাউকে জিজ্ঞেস করলে বলতো আমার এইম ইন লাইফ হয়তো আমি জিয়াউর রহমান হব বা আমি বঙ্গবন্ধু হব। আজকে কিন্তু ক্যাপিটালিস্ট সোসাইটির জন্য একটা কারণে বলে বসবে আমি বিল গেটস হব, অথবা আমি রাহুল গান্ধী হব, আমি ওবামা হব। বিকজ ওবামা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবাই কিন্তু এখন কম্পিউটারের ফিঙ্গার টিপসের উপরে। ওকে, সুতরাং আপনার মাইন্ডসেট পরিবর্তন হয়ে গিয়েছে। সো আগে যেই জিনিসটা করা হতো অনেক ইজিলি, যে একটা মিছিলে 4-5 জন লোক মেরে ফেলে সরকার বসে থাকতো, আজকে কিন্তু ওই দিন আর নেই। এবং আপনি নিজেই দেখতে পারেন মানুষের রিয়াকশন অনেক বেশি বেড়ে গিয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি জিনিসগুলি নিতে পারি না। এখন আমরা চিন্তা চেতনায় অনেক বেশি ডেমোক্রেটিক হয়ে গেছি। আমরা কি চিন্তা চেতনা অনেক বেশি আমি একটু অ্যাড করি, তারপর যাবে। আর মান্না ভাই যে কথাটা বললো, যদি আওয়ামী লীগ এই মেসেজ দিয়ে থাকে কিছু ইউনিভার্সিটি, দ্য মেসেজ আই হ্যাভ টু সে ইজ ভেরি উইক মেসেজ। হ্যাঁ, এই মেসেজে আমরা বা বিরোধী দল যারা আমরা এটা আমলে নেই না। বিকজ আন্দোলন বা সবকিছু বা যে কোনো নির্বাচন আপনি তখনই সাকসেসফুল হতে পারবেন যখন জনগণের সম্পৃক্ততা আমাদের সাথে থাকবে। তো কনসিডারিং শেয়ার মার্কেট কেলেঙ্কারি, হলমার্ক, বিদ্যুতের দাম বৃদ্ধি, লাগামহীন দুর্নীতি, পদ্মা সেতু, ফরেন পলিসি এবং আরো যে জিনিসগুলি যেগুলি মানুষকে হিট করে, এগুলি নিয়ে আমরা সম্পৃক্ত করে আমরা যখন আন্দোলন করব, সেই আন্দোলন করব। যদি আমরা মানুষকে আমাদের সাথে সম্পৃক্ত করতে পারি, আন্দোলন সাকসেসফুল হবে। যদি আমরা না করতে পারি, কোনো একটা ইউনিভার্সিটির করিডোরের মধ্যে মারপিট করে যদি মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার মনে করেন আমরা এত পাতলা বিরোধী দল, আন্দোলন শব্দটি ব্যবহার করলেন, আপনি কি নির্বাচনের কথা ভেবে সেটা বলছেন? না, আমি বলছি যে আমাদের বেসিক্যালি তো আমাদের যে আন্দোলনটা হবে যেটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য বেসিক্যালি যেটা আমাদের একটা আসবে, এছাড়াও অন্য জিনিস থাকবে, যেমন দুর্নীতির ব্যাপার থাকবে, পদ্মা সেতু থাকবে, ওগুলি তো থাকবেই। বাট আমি বলছি যে এই মেসেজটা অনেক উইক মেসেজ, এটা আমরা আমলে নেই না এই মেসেজ। আমি একটু পয়েন্টে ঢুকি। মান্না ভাই যেটা বললেন যে এটা এখনকার বিষয়টার সাথে অতীতের সম্পর্ক নেই, একটা জেনারেল রিলেশন এই দিক থেকে আছে যে আসলে এটা দখলদারিত্ব। কেননা অলরেডি যারা দখল করে আছে তারা অন্য কাউকে ঢুকতে দিবে না। এটা তো ঘটনাটা এভাবে ঘটছে এবং এর মধ্যে দিয়ে পলিটিক্যাল মেসেজ নিশ্চয়ই কেউ কাউকে দিতে পারে এবং মেসেজটা ডাইরেক্টলি ন্যাশনাল পলিটিক্সের সাথে যুক্তও বটে। যে আমাদের ন্যাশনাল পলিটিক্সের মধ্যে কিন্তু ডেমোক্রেসি যাকে বলা হয় সেটা কিন্তু ফাংশন করছে না। অর্থাৎ মিনিমাম যে একটা অংশীদারিত্বের ভিত্তিতে একটা শাসন ব্যবস্থা পরিচালনা সেটা করছেন, যে ক্ষমতায় থাকবে সে একচেটিয়া ক্ষমতা চালিয়ে যাবে, এটাই হচ্ছে এখানকার পলিসি হিসেবে চলছে। ফলে সেটাই কিন্তু ক্যাম্পাসে তার ক্ষুদ্র সংস্করণটা আমরা দেখতে পাচ্ছি। আমি যে কথাটা বলছিলাম যে আসলে জাতীয় মানে আমাদের সরকার কি হবে এটা তো আমাদের জনগণকে নির্ধারণ করতে হবে। ছাত্র রাজনীতিতে কিন্তু কিংবা ছাত্র আন্দোলনের ক্ষেত্রে অতি সম্প্রতি কিন্তু প্যারালালি অনেকগুলো ঘটনা আছে। বুয়েটের ছাত্র আন্দোলন করছে তাদের প্রশাসনের স্বৈরতন্ত্রের ব্যাপারে, জাহাঙ্গীরনগরের ছাত্র আন্দোলন করছে প্রশাসনের স্বৈরতন্ত্রের ব্যাপারে, অন্যান্য অনেক প্রতিষ্ঠানে কিন্তু ছাত্র আন্দোলন করে নানান দাবি দাওয়া আদায় করছে। ওইগুলো কিন্তু ইতিবাচক ধারা, আমাদের সেই সংগ্রামী ধারারই একটা ধারাবাহিকতা। কিন্তু এগুলো অতটা আলোচিত ব্যাপার হয় না, যতটা আলোচিত ব্যাপার হচ্ছে ছাত্রদের নেগেটিভ দিকগুলো। এখন এটা তো ঠিক যে প্রশাসন যে স্বৈরতান্ত্রিক আচরণ করছে এবং প্রশাসন যেভাবে রাষ্ট্র ক্ষমতার একেবারেই পায়রাবিতে পরিণত হচ্ছে, এক একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,
সেটাকে আজকে আমরা ছাত্ররা মেনে নিব কি নিব না, এটা কিন্তু খুব ডিসাইসিভ প্রশ্ন। এই প্রশ্নের জায়গাতেই নির্ভর করবে পরিস্থিতির কোনো বদল ঘটবে কিনা। আমি মনে করি যে ছাত্র সমাজ বদলাবে এবং তারা এই ধরনের স্বৈরতন্ত্র আর আপনি মানবে না। আশাবাদী। আমরা একটা বিরতি নিচ্ছি, আপনাদের একজন দর্শক অপেক্ষা করছেন। প্রথমে একটি ফোনে প্রশ্ন শুনে নিই, আপনার নাম বলে প্রশ্নটি বলুন। জি, আসসালামু আলাইকুম, আমি শিহাব বলছিলাম নরসিংদী থেকে। জি বলুন। যে আমি ছাত্র রাজনীতি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম, তো আমিও একজন মানে আমি রাজনীতি করতাম একটা সময়ে। সংক্ষেপে। জি জি। তো আমার কথা হচ্ছে যে আজকে ছাত্র রাজনীতি নিয়ে এত কথা হচ্ছে যে ছাত্র রাজনীতি ছাত্রদেরকে কারা নষ্ট করতেছে আগে। হ্যাঁ, কারণ এখানে যে গ্রুপিং গুলো হচ্ছে, এই গ্রুপিং গুলো কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন বড় বড় নেতাদের নামে কিন্তু গ্রুপিং গুলো হচ্ছে। একজন স্টুডেন্ট প্রথমে এসে কিন্তু সে রাজনীতি একটা দলের হয়ে ঢুকতেছে, কিন্তু পরবর্তীতে তাকে কিন্তু শেখানো হচ্ছে যে আমি অমুক দলের অমুক গ্রুপের অমুক নেতা। তো এভাবে কিন্তু স্টুডেন্টদের রাজনীতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাদেরকে নেশায় নিয়ে যাচ্ছে, তাদেরকে মারামারি শেখানো হচ্ছে। আপনাকে ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনি ইঙ্গিত দিলেন এবং SMS পেয়েছি মেহেদির কাছ থেকে। তিনি জানতে চাইছেন অনেকটা এই ধরনের কথা যে সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে এই সাম্প্রতিক যে ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জায়গায় করছে কিনা ছাত্ররা। আরাফাত, আপনি বিরতির সময় বলছিলেন যে আপনি না, আসলে যে আমাদের আগের আলোচনায় এক ভদ্রলোক ফোন করেছিলেন, ওই সূত্র ধরে একটু বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে আসলে ডেমোক্রেটিক যে আমাদের যে ওপিনিয়ন, এটা এক্সপ্রেস করার প্ল্যাটফর্ম অনেক বেশি ক্রিয়েট হয়েছে এখন, যার কারণে গণমাধ্যমের মাধ্যমে অনেক কথাবার্তা উঠে আসছে এবং আলোচনা সমালোচনা সবকিছু। তাই কি আমি দর্শকদের জন্য বলতে চাই যে আরো বেশি মতামত আমরা চাই, কারণ একটু আগে টক শোর নামে যেটা বলা হলো যে হয়তো কিছু মতামত আমরা তুলে ধরতে পারছি, কিন্তু হ্যাঁ আমি আপনার সাথে একমত। না, অবশ্যই আমরা আরো বেশি চাই, বাট আমি বলছি যে ওই অতীতের কনটেক্সটে অনেক কিছু যখন চাপা পড়ে যেত, সেটা এখন আরো বের হয়ে আসার সুযোগ তৈরি হচ্ছে প্ল্যাটফর্মের জন্য, এবং অলসো একটা জেনারেশনাল চেঞ্জ, এক ধরনের পরিবর্তন আসছে, মানুষ আরো বলতে যাচ্ছে, সবকিছু নিয়ে এটা হচ্ছে। মান্না ভাইয়ের সাথে আমি বিনয়ের সাথে একটু দ্বিমত পোষণ করবো যে সিগন্যালের বিষয়টি যেটি মান্না ভাই বললেন, এই সিগন্যালের বিষয়টি যদি আমাকে মেনে নিতে হয়, মানে অ্যাকসেপ্ট করতে হয় আইডিয়াটা, তাহলে বলতে হবে যে এটা সর্বোচ্চ পর্যায়ে থেকে এক ধরনের প্ল্যান করে এই বিষয়টি করা হয়েছে। কিন্তু আমার ধারণা এটি জাস্ট একটি বিচ্ছিন্ন ঘটনা, মানে এটা হচ্ছে বেসিক যে ছাত্রদের মাইন্ডসেট। যে এত পরিকল্পনা করার মতো ক্ষমতা আওয়ামী লীগের নেই না, আপনাকে বলি সিম্পল জিনিসটা না, এখানে তো আন্দালিবের উত্তর থেকে আমরা বুঝতে পারি, ওনারা যদি বুঝেন এটা একটা উইক সিগন্যাল, তো যারা সরকারে আছেন তারা বুঝেন না সিগন্যাল দিতে হলে এইভাবে কেন দিবেন, তারা আরো স্ট্রঙ্গার সিগন্যাল দিতে। আমাদের সিগন্যাল দিল, আমাদের 40 জনকে অ্যারেস্ট করে জেল কাটালো না বোমা মামলায়, দ্যাট ইজ দ্য সিগন্যাল। এক্স্যাক্টলি। তো এইখানে আমি সিগন্যাল তো অব্যাহত আছে, সেই সিগন্যাল তো অব্যাহত আছে, সেটা ঠিক আছে, তো থাকতে পারে। আমার যেটা মনে হয় যে বেসিক্যালি ছাত্রদের মধ্যে এখন রাজনীতির যে দখলদারিত্বের যে প্রবণতা জায়গাটি আছে, এটা তো বাস্তব, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই দখলদারিত্বের প্রবণতার জায়গা থেকে তারা জানে আসলে কখন কাকে আটকাতে হবে, প্রতিরোধ করতে হবে, এই ধরনের মারামারিতে লিপ্ত হতে হবে, এটা হয়ে গেছে স্বতঃস্ফূর্তভাবে, যেটা আমার মনে হয়। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটাকে স্বতঃস্ফূর্ত বলছি। আর মানে এইভাবেই ওনারা ক্যাম্পাসের রাজনীতি বা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন, সুতরাং এটা অস্বাভাবিক কোনো এভাবে তারা প্রোগ্রাম হয়ে গেছে আজকে বাংলাদেশে। ঢাকা, রাজশাহী এবং বুয়েট একই রকম স্বতঃস্ফূর্ত না, এক্স্যাক্টলি। ছাত্রদের উপর হামলা করা হলো, এটাও স্বতঃস্ফূর্ত ধরতে হবে। তাইলে এই যে যেটা অন্তত মিডিয়ার রিপোর্ট থেকে যেটা মনে হচ্ছে, অনেকে বলছে যে ধারাবাহিকভাবে অনেকগুলো ঘটনা হচ্ছে, এটা স্ট্যান্ডিং অর্ডার, যেটা হচ্ছে সেটা ডিফারেন্ট ইস্যু করে দেখেন কিরকম নির্দয়ভাবে পেটানো হচ্ছে, কোনো সিদ্ধান্ত ছাড়া তাৎক্ষণিকভাবে আপত্তিকভাবে হয়ে গেছে। আপনি কি আপনার এটা অভিজ্ঞতা থেকে বলছেন যে সাধারণত এই ধরনের ঘটনায় কোনো না কোনো হাই কমান্ড যেটাকে বলা হয়, সেখান থেকে সিদ্ধান্ত হাই কমান্ডের কিন্তু স্পেসিফিক্যালি বলার দরকার না, এটা একটা স্ট্যান্ডিং অর্ডার থাকে যে তোমার এই দখলদারিত্বটা আছে, দখলদারিত্বটা সেখানে আন্দালিব পার্টি যে প্রসঙ্গটা মানে কি বলে যে মাঠে আছে তারাই এটা সিগন্যাল বুঝে যে কি করে, সেটাও যদি সঠিক হয়ে থাকে তাহলে তো কোনো স্পেসিফিকলি কোনো সিগন্যাল পৌঁছানোর জন্য এই অর্ডারটা দেয়া না, এটা হচ্ছে একটা জেনারেল অর্ডার, দখলদারিত্ব রক্ষা করা। সেই জায়গা থেকে আমি বলছি যে ওয়েদার I'll be very doubtful
ওইটা নিয়ে যে এটা যে সিগন্যাল পৌঁছানোর জন্য এই কাজটি হয়েছে, মানে এটা কি এতটা মেরিট নির্বাচন যায় কিনা, মানে এখানে আমার একটা বিনয়ের সাথে ছোট্ট মত পার্থক্য আছে। এখানে আপনি যে প্রসঙ্গটা তুললেন যে আপনাদের উপরে মানে বিরোধী দলের উপর সরকারের দিক থেকে এমনিতেই অনেক চাপ সৃষ্টি করে রাখা হয়েছে, এবং তার পাশাপাশি আবার আপনি মানে যে প্রসঙ্গটা আমাদের মাথায় বারে বারে ঘুরে ঘুরে আসে সেটি হলো যে আসলে নির্বাচনটা কিভাবে হতে যাচ্ছে। আপনি 2-3বারই যখন বললেন আন্দোলনের কথা বললেন, আপনি সাম্প্রতিককালে যে সমস্ত দুর্নীতি, অব্যবস্থা, অনিয়ম সরকারের পক্ষ থেকে নিয়ে যেই পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেটাকে আপনাদের নির্বাচন, অন্তত নির্বাচন রাজনীতি বা আন্দোলনের জন্য ব্যবহারের কথা বললেন। আপনি কি মনে করেন যে এই মুহূর্তে 5 বছরে বিএনপির শাসনের সঙ্গে তুলনা করলে বর্তমান সরকারি দলের পক্ষ থেকে যেই ধরনের দুর্নীতি এবং অব্যবস্থার বিরুদ্ধে আপনারা বলছেন সেটি মোটামুটি সমানে সমানে গেছেন, আপনারা এখন সিরিয়াসলি নির্বাচনের কথা চিন্তা করতে পারেন? না, আমি আপনার কথা, আপনার ইয়োর কোয়েশ্চেন সাজেস্ট আনসার্স। হ্যাঁ, আমি একটু চেঞ্জ করব, আমি আপনাকে বুঝাচ্ছি জিনিসটা। জিনিস হলো কি, এটাকে ব্যবহার বলবেন না আপনি, আমরা এটাকে ব্যবহার করছি না। ব্যবহার কোনো খারাপ অর্থ না, নয়, আমাদের দায়িত্ব হলো যে এই জিনিসগুলি জনগণকে বোঝানো, যে এই কাজগুলি, আমরা বিরোধী দল, আমরা রাজপথে হোক, আমরা সংসদে হোক, এটা আমাদের দায়িত্ব। আমি কিন্তু নিজেই আপনাকে ইস্যুটা দিলাম, সংসদের কথাটা আমি নিজেই আপনাকে দিলাম, বিকজ আমি আপনার সাথে একমত যে আমাদের অনেক ক্ষেত্রেই সংসদে যাওয়ার দরকার, এবং আবার ন্যাচুরালি আমি 18 দলের একটা পার্ট, ফর গ্রেটার ইন্টারেস্ট হয়তো আমরা সংসদে যাব, এই বার্গেন নিয়ে যাব, আমরা তত্ত্বাবধায়ক সরকার বার্গেন নিয়ে যাব, আমি তা না করছি না। বাট আমি যেটা বলছি যে কে কত বেশি করলো না করলো, বা আমাদের 5 বছরে আমাদের বিরুদ্ধে যেসব ক্লেম ছিল তার চেয়ে আওয়ামী লীগ বেশি কিনা সেটা তো জনগণ ঠিক করবে। আমি এতটুকু বলবো, আওয়ামী লীগের জিনিসগুলি খুব প্রাতিষ্ঠানিক। আমাদেরকে বলা হয়েছিল আমরা হাজার হাজার কোটি টাকা চুরি করেছি, বাট ওটা ডকুমেন্টেড এখনো কেউ দেখাতে পারেনি বা করে, কিন্তু এখানে সোনালী ব্যাংকে লেখা আছে কে কত টাকা নিয়েছে, স্টক মার্কেটে লেখা আছে কে কত টাকা নিয়েছে, বিদ্যুৎ প্ল্যান্টে ভর্তুকি কত দেওয়া হচ্ছে, এবং এক বছরে 37% বিদ্যুতের দাম বাড়িয়ে কিভাবে টাকা, এটা অনেকটা প্রাতিষ্ঠানিক ভাবে দেখা যাচ্ছে। তো একটা হলো সুইপিং কমেন্ট, ও 1,00,000 কোটি টাকা চুরি করেছে, আরেকটা দেখা যাচ্ছে যেখানে উপদেষ্টা কত ক্লোজ হলমার্কের মালিকের সাথে বলছেন, তো এটা জনগণই ডিসাইড করবে। এবং আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই, শুধু আজকে না, টুমরো গভর্নমেন্ট যেই আসুক উইল বি মোর কেয়ারফুল, বিকজ কারণ আপনাদের জন্য, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, তাই কি অনেকে তো বলছে দুর্নীতির মাত্রা বরং বেড়েই যাচ্ছে। এটাই ভুল করেছিল এই সরকার, যেটা ভুল করেছে, আপনি 1975 সালে যে কাজটা করতে পারবেন, 1980 সালে যে কাজটা করতে পারবেন, আজকে সেইটা করতে পারবেন না। এই সরকার ক্ষমতায় আসার পর মাইন্ডসেটে রেখেছিল যে আমরা 270 সিট পেয়েছি, ওরা 30টা সিট পেয়েছে, আমরা অনেক কিছু করতে পারবো। দুর্ভাগ্যজনকভাবে 75 সালে 80 সালে যে কাজ করা হয়েছিল সে কাজের মানে আমরা দেখছি এখনো সেটাই চলছে। মানে বাংলাদেশের ধরেন এই যে আমরা আলোচনা আজকে করছি যে ক্যাম্পাসে দখলদারিত্ব কিংবা জাতীয় রাজনীতির সাথে সম্পর্ক, আমরা যদি প্রথমে কারণটা খুঁজি, তো আমি যে কথাটা রুট কজে বলছিলাম যে এই যে রাষ্ট্র ক্ষমতাটা যে লুটপাট করার একটা হাতিয়ারে পরিণত হলো, এই বিষয়টাকে কিন্তু আমাদের খুব গুরুত্বের সাথে সামনে আনতে হবে যে রাষ্ট্র ক্ষমতা মানে রাষ্ট্র কি একটা এই লুটপাটের হাতিয়ার হিসেবে যদি থাকে, তাহলে কেউ এই রাষ্ট্র দখল করাটা থেকে তো কেউ কখনোই বাদ যাবে। আমি আপনার সাথে একটু অ্যাড করি, দেখুন আজকে খুব দুঃখের ব্যাপার জিনিসটা, আমরা যারা পলিটিক্সে এসেছি, আমরা তো আদর্শলিপি পড়িনি রাজনীতির, আমরা হয়তো পারিবারিক ভাবে রাজনীতিক পরিবারে, আমরা হাতে গোনা কয়জন যারা এভাবে চান্স পায়, অনেকে থাকে অনেকে চলে যায়, আমরা যেটা, বাট আসলে তো রাজনীতিটা যারা করে এই ছাত্ররা, যারা রাজনীতি করে আসার কথা, এবং এই ছাত্ররা, ভালো ছাত্ররা রাজনীতিতে আসেনি, বা দুই দল বা বড় রাজনৈতিক দলরা তাদেরকে নেয়নি, এই কারণেই আজকে রাজনীতিতে আপনি বিজনেসম্যান পাবেন না, তো যারা রাজনীতিকে, যারা মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছে, আপনি ব্যুরোক্রেটস এত দেখতে পাবেন যারা রাজনীতিতে চলে আসে। কেন? বিকজ ভালো ভালো প্রোডাক্টগুলি রাজনীতিতে আসেনি, চলে গিয়েছেন। না, প্রশ্নটা এইভাবে বললে এটা একটা এক ধরনের বাস্তবতা আসে, কিন্তু প্রশ্নটার আরেকটা দিক দেখুন, যে আপনি যখন দেখবেন যে রাজনীতি করলে আপনি 500%, 1000% গুণ বেশি দ্রুত আয় করতে পারবেন, আপনি একটা ইন্ডাস্ট্রি করে, আপনি ব্যবসা বাণিজ্য করে যে আয় করবেন, আপনি একটা টাকা খরচ করে এমপি হতে পারলে তার চেয়ে অনেক বেশি আয় করবেন, ফলে এটা বিজনেসম্যানরা এখানে এটাই করবে। অর্থাৎ আমি যেটা বলছি যে রাষ্ট্র ক্ষমতাটা কিন্তু এখন সম্পদ আহরণের, অ্যাকুমুলেশনের বড় হাতিয়ারে পরিণত হয়েছে। এইটার একটা সম্প্রসারণ ঘটছে বিশ্ববিদ্যালয় হল পর্যন্ত। আপনি ছাত্রনেতা হন, হলের দখল রাখেন, বিপুল অঙ্কের টাকা পয়সা, লক্ষ টাকা, এটা একেবারে ব্যবহারিক প্রশ্ন। সুতরাং এই জায়গাটাকে আপনি অ্যাড্রেস না করে
অন্য কোনো আলোচনাটা আসলে আমরা উপরে উপরে আলোচনা যে হবে। দুর্নীতি প্রসঙ্গ নিয়ে আমি এই একটু ধরনের বলতে বিষয় চাই নিয়ে আসলে কথা বলা এখানে আসলে হয় যে বেশ কিছু বিষয় নিয়ে আমরা অনেক সময় কিছু ঢালাও মন্তব্য চলে আসে, যেমন ব্যারিস্টার আন্দালিবের কিছু পয়েন্ট উনি উঠেছেন যেগুলো নিয়ে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই। যেমন উনিও ঢালাও মন্তব্যের কথা বলে আমি তাই বললাম, ঢালাও কথাই আমি বললাম। কিন্তু ঢালাও মন্তব্যের কথা বলে ঢালাও মন্তব্য করলেন, এরকম একটা অভিযোগ আমি সেখানে একটু আসছি। যেমন বিদ্যুৎ সেক্টর নিয়ে প্রাতিষ্ঠানিকীকরণের যে বিষয়টি আপনি বলেছেন, এখানে ভর্তুকি কতটুকু দেওয়া হয়েছে এটা আমরা জানি, এটা কাগজে আছে ডকুমেন্টেড, বাট এই ভর্তুকির বিনিময়ে কি বিদ্যুৎ প্রডিউসড হয়েছে এবং সেটা কতটুকু আমাদের জিডিপিতে অ্যাড করেছে সেগুলো কিন্তু প্রপারলি জানা যায়। তো সেই জায়গা থেকে আমি বলছি, যখন বিদ্যুৎ সেক্টরে দুর্নীতি হয়, যেটি হয়েছিল বিগত সরকারের সময়, যার ফলশ্রুতিতে বিদ্যুৎ আমরা পাইনি, কিন্তু এখন বিদ্যুৎ পাচ্ছি, দ্যাট টেলস আস যে এখানে কাজটা হয়েছে। তো দুর্নীতি যখন হয় তখন এই ব্যাপারে এখানে বসে আপনার সাথে আগেও কথা বলেছি, আমি একটা করে একটু শেষ করি। তারপরে দেখেন আরেকটা যেটা রাজনীতির দুর্নীতিটা কোথায় দেখেন, ধরেন হলমার্কের মতো একটা ঘটনা ঘটলো, বিরোধী দল থেকে কি করলো, তারা কিন্তু মূল জায়গাটি চিন্তাই করলো না যে এটা কিভাবে, এটাকে যদি পলিটিসাইজ করা হয়, রাজনীতিকরণ করা হয়, তাহলে এটা ইকোনমির জন্য একটা বড় ডেঞ্জারাস একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। যারা আপনাকে একটু ছোট্ট করে বলি, হলমার্কের যে তানভীর আহমেদ ইজ এ গাই যে জালিয়াতিটা করেছে, ডেফিনেটলি ব্যাংকের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা এদের সাথে সে যোগসাজশ করে এটা করেছে, এবার কোনো সন্দেহ নাই। বাট ইফ ইউ লুক অ্যাট দ্য পেপারস, ইফ ইউ লুক অ্যাট দ্য ডকুমেন্টস, ইউ উড সি যে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ সবার প্রথম এই গন্ধটি পেয়েছে। এই গন্ধ পাওয়ার পরে তারা এই বছরের 12 তারিখে, জানুয়ারির 12 তারিখে একটি নির্দেশনা জারি করেছে ইমিডিয়েটলি কার্যকর করার জন্য, যে কোনো গ্রুপ অফ কোম্পানিজ যাতে আইবিপি ইস্যুড না হয় এই সোনালী ব্যাংক থেকে, যাতে করে এটি স্টপড হয়। কিন্তু এই যে অডিট করার জন্য যে ডিপ্লয় করা হলো, তারা 2.5 মাস সময় নিয়েছে এটাকে ম্যানিপুলেট করার জন্য। তখন বাংলাদেশ ব্যাংক কিন্তু সার্ভেলেন্স, ওদের যে সার্ভেলেন্স, তারা এটাকে সন্দেহ করে আবার পরিচালনা পর্ষদকে জানিয়েছে। তখন তার বাইরে থেকে সিএ ফার্ম হায়ার করে ফাংশনাল অডিট করিয়েছে, যারা 32 জনের, আমি একটু শেষ করি, 32 জনের স্পেসিফিক নাম মেনশন করে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে কার এটার মধ্যে জড়িত। বাংলাদেশ ব্যাংক তখন দুদকে রেফার করছে। এখানে গভর্নমেন্ট বা গভর্নমেন্টের প্রতিনিধিরা ভিকটিম, তাদেরকে বোকা বানানো হয়েছে। কিছু সুপার জিনিয়াস কিন্তু খারাপ কাজে ব্যয় করেছে তার সেই ব্রেইন, তানভীর আহমেদ ওদের লোকগুলি। এই জায়গাটাকে যেভাবে পলিটিসাইজ করা হলো, করে যেটা বলা হলো যে ব্যাংকিং সিস্টেম শেষ হয়ে গেল। ব্যাংকিং সিস্টেমের মূল ফাউন্ডেশন কি জানেন? আমার মনে হয় আমরা বিরতিতে চলে যেতে হচ্ছে। আপনার পয়েন্টটা কি বললেন করেছেন? আচ্ছা, আপনার পয়েন্টটা আপনি বলেছেন, আমরা একজন দর্শকের একটা ফোন নিব। ব্যাপারটা অত ক্রিটিক্যাল, আপনি যথেষ্ট না, আমি সবার চেয়ে অনেক কমই কথা বলছি, এটা একটু সময় না নিলে হবে না। আমরা বিরতির পর আপনার কাছে আসবো, বিরতির পর আবার আপনি এটা নিয়ে বলবেন। আমরা দর্শকের একটি প্রশ্ন শুনে নিয়ে বিরতিতে যাব। আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, চিটাগং থেকে বলছিলাম। বিশ্বের কোনো জায়গায় দেখা যায় না, আমাদের দেশের উন্নত বিশ্বের কোনো জায়গায় দেখা যায় না যে তিন ক্যাম্পাস ইউনিভার্সিটি বা শিক্ষাঙ্গনগুলোতে ন্যাশনাল পলিটিক্সের সাথে ইনভলভমেন্ট অ্যালাউ করে সাধারণত। কিন্তু আমাদের দেশে সেই শুরু থেকে দেখা যাচ্ছে বিএনপি, আওয়ামী লীগ বা যে কোনো সরকারের সময় তিন ক্যাম্পাস স্টুডেন্ট যারা শিখতে যায়, যারা শিক্ষার্থী, যারা এখান থেকে শিখবে, তাদেরকে নিয়ে ইনভলভ করা হচ্ছে ন্যাশনাল পলিটিক্স এবং তাদেরকে তাদের দলীয় স্বার্থে ইউজ করা হচ্ছে। তো হাসিনা, খালেদা বা এরশাদ নিজামী থেকে তো আসলে আমাদের কোনো এক্সপেকটেশন নেই। এখানে আমার অনেক প্রিয় মুখ আরফাত ভাই আছেন, আন্দালি পার্থ আছেন, দলের কারণে নয়, তাদের ব্যক্তিগত যে একটা সবসময় একটা ইন্ডিপেন্ডেন্ট যে পার্সোনাল যে কারণে মনে হয় যে একসময় হয়তো আমাদের দেশের এই কালচার চেঞ্জ হবে। তো আপনারা কি বলতে পারেন যে কত দশক বা কত যুগ পরে গিয়ে আমরা সেই সুন্দর সময়টা পাবো যে আমাদের হাসিনা, খালেদা, এরশাদ নিজামীরা আমাদের আবার সম্ভাবনাটাকে? আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্ন ও মন্তব্যের জন্য। আমরা একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন একাত্তর মঞ্চ, বুঝতেই পারছেন যে বিরতির সময়ও এখানে আলোচনা আসলে থামেনি। আমি খুবই দুঃখিত বিরতিতে যাওয়ার জন্য। মোহাম্মদ আরাফাত, আপনার বক্তব্য আপনি শেষ করতে চাচ্ছেন খুব জোর গলায়? হ্যাঁ, খুবই সংক্ষেপে, আমাদের অনুষ্ঠানের সময় শেষ। আমি স্পেসিফিক্যালি একটা ইস্যু নিয়ে এখন কথা বলছি। প্রত্যেকটা ইস্যু এমন বড় বড় ইস্যু যে একটা ইস্যু নিয়ে আপনি যদি ঢালাওভাবে কথা বলেন, এটা নিয়ে একটা ইস্যু নিয়ে হাফ এন আওয়ার ক্লারিফিকেশন লাগবে। যার কারণে আমি শুধু হলমার্ক ইস্যুটা নিয়ে আমি যেটা বলতে চাই, এই পুরো সিচুয়েশন যখন ঘটলো, একজন সুপার জিনিয়াস খারাপ মানুষ জালিয়াতির মাধ্যমে যখন করলো, গভর্নমেন্টের মেকানিজম এটা ডিটেক্ট করেছে, তারা এটাকে অডিট করিয়েছে, তারা এটা সোনালী ব্যাংকের ভিতরে অডিট টিম যখন ফেল করলো, তারা বাইরে থেকে সিএ টিম এনে এটাকে ফাংশনাল অডিট করলো, রেফার করলো বাংলাদেশ ব্যাংকে, তারা আবার রেফার করলো দুদকে। এক্স্যাক্টলি। এখন আমি যেটি বলছি সেটা হচ্ছে, ইট হ্যাজ বিন ডিটেক্টেড বাই দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট ইজ আ ভিকটিম হিয়ার, গভর্নমেন্ট হ্যাজ বিন ফুলড হিয়ার।
দিস ইজ দ্য সিচুয়েশন। তাই যদি হয় তাহলে ওনারা ঘটনাটা প্রকাশ করলেন না কেন? আমি জাস্ট 30 সেকেন্ড। এখন মজার ব্যাপারটা হচ্ছে এটা কি যেভাবে পলিটিসাইজ করে গভর্নমেন্ট এটা চুরি করেছে, এগুলো হচ্ছে খুব সস্তা রাজনীতি। কেন আমি বলি অন্য সবকিছু একটু আসি, অবশ্যই প্রকাশ করেছে, নাহলে প্রকাশিত হলো কি করে? এই যে পেপারগুলি চালাচালি হচ্ছে, এগুলো তো লুকিয়ে ছিপে করা হচ্ছে না, এগুলো আমার মনে হয় আমাদের কথা বলতে দিতে হবে। 30 সেকেন্ড। এখানে কেন আমি এটা আপত্তি তুলেছি পলিটিসাইজেশনের, অন্যগুলো পলিটিসাইজেশন হচ্ছে, আমি এক সেকেন্ড একটু বলি, সেটা হচ্ছে এই যে ব্যাংকিং সেক্টরটা আপনাকে বুঝতে হবে ফাউন্ডেশন হচ্ছে আস্থা, কনফিডেন্স। আপনি যখন এইটা নিয়ে ইস্যু রেজ করবেন যে ব্যাংক, বাংলাদেশের পাবলিক সেক্টরের ব্যাংকগুলি ধসে যাবে এই ঘটনাকে কেন্দ্র করে, তখন কিন্তু আস্থাটা যদি নষ্ট হয় ব্যাংকিং সেক্টর আসলে ধসতে পারে, এবং ধসে যদি যায় ইকোনমিক একটা বিশাল টার্মোইল মধ্যে পড়ে যাবে। এই জায়গায় বিরোধী দল প্রচন্ড প্রথম অবজেকশন হলো যে আপনি বলেন যে এটা সস্তা রাজনীতি। আমি আপনাকে ক্লিয়ার করি, এটাই রাজনীতি। আমাদের দায়িত্ব কনস্ট্রাকটিভ সমালোচনা করার। আপনি যদি আমাকে কথা বলতে দেন, আপনি যদি বলেন যে পদ্মা সেতুর ব্যাপারে ইজ আ ন্যাশনাল ইস্যু, আমরা চুপ করে থাকবো। এক্স্যাক্টলি, আমরা যদি হলমার্কের ব্যাপারে আমরা চুপ করে থাকবো, এটা রাইট না। আমি আপনার সাথে একমত, গভর্নমেন্ট একটা উইংই এটা ইনভেস্টিগেট করেছে, বাট এখানে কথা চাই, ইনভেস্টিগেশন করে তারা গভর্নমেন্টের লোকই পেয়েছে। তারা যে উপদেষ্টা নাম আসছে, যে উপদেষ্টা সেখানে বসা ছিল, এক্সকিউজ আমি বলতে দেন আপনি আমাকে, তো গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি, আর মোহিত সাহেব হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। তো দেশের আমরা যদি এই নিয়ে কথা বলি, তার মানে ব্যাংকক সেক্টর, তো আমরা কি বসে থাকবো? আমরা কি কথা বলবো না? আই এগ্রি উইথ ইউ, গভর্নমেন্টকে রেসপন্সিবিলিটি আমি নিতে হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আরো বলছেন এক সেকেন্ড, গভর্নমেন্টকে রেসপন্সিবিলিটি নিতে হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট গভর্নমেন্ট যে ডিটেক্ট করলো যে এটাকে আইনা আছে, সে চোর, হাউ ডু ইউ সে দ্যাট? আই মিন নাথিং হ্যাজ কাম আউট। একটি ব্রেকিং নিউজের কথা সবাইকে বলতে চাই যে আমাদের বলবার একটা আশ্চর্যের ব্যাপার, আমাদের অনুষ্ঠানের সময় শেষ, আপনি অর্ধেক মিনিট বলেন, আমি অর্ধেক মিনিট শেষ করে দেব। আপনি বলেন, তারপর আমরা মান্নানের কথা দিই। আরাফাত ভাই আমাদেরকে বিশ্বাস করতে বলছেন যে এই যে এত বড় একটা মানে ব্যাংক দুর্নীতি, এটার সাথে সরকার জড়িত নয়, সরকারের কোন রকম যোগসাজশ ছাড়া ব্যাংক কর্মকর্তারা এই দুঃসাহস দেখিয়েছেন, অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, একেবারেই কোনোভাবে আমি যে কথাটা বলছিলাম, রাষ্ট্র ক্ষমতা লুটপাটের হাতিয়ার, এটা এর আগে বিএনপি জামাত জোট সরকার যে পরিমাণ লুটপাট করেছে, এটা কিন্তু মানে বলতে পারেন ধারাবাহিক একটা অগ্রগতি ঘটছে, যে এর পরের সরকার তাকে ছাড়িয়ে যাচ্ছে, তারপরের সরকার তাকে ছাড়িয়ে যাচ্ছে, বর্তমান মহাজোট তাকে ছাড়িয়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে যে আরাফাতের কথা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট মনে করছি না। আমি যদি মনে করি তাহলে আমি এরকম করে বলবো যে গভর্নমেন্ট তানভীরের মতো একজন ছোট ব্যবসায়ীর কাছে বিফুল্ড হয়ে যায়, ওই গভর্নমেন্টের ক্ষমতায় না থাকে হোল গভর্নমেন্ট। এইটা একটা বলছি। সেকেন্ড হচ্ছে, এই কথা আমি যেহেতু বিশ্বাস করতে পারছি না, আমি চাইছি বিচার বিভাগীয় কোনো তদন্ত, তার জন্য যে উইং নেওয়া হোক, নিয়ে গভর্নমেন্ট বিশ্বাসযোগ্য একটা তদন্ত করা, এই সমস্ত বক্তৃতা করে কোনো লাভ হবে না। আপনি তদন্তের দাবি করলেন, বিশ্বাসযোগ্য তদন্ত বাংলাদেশে হয় কিনা সেই নিয়ে অবশ্যই আরেকটা অনুষ্ঠান করা যেতে পারে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যারা এসেছেন। দেখছিলেন ৭১ মঞ্চ, আমাদের সঙ্গে থাকুন, নিয়মিত দেখুন ৭১ টেলিভিশন। আপনাদের